বাংলাদেশের সামনে নির্বাচন এবং সেই হেতু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তারা তো জোটবদ্ধ হতে থাকবে, পোলারাইজেশন হবে। এবং যখনই এই জোটবদ্ধ বা পোলারাইজেশন যখন হবে তখন তো অবশ্যই একটা জিনিস কিন্তু তাদের মধ্যে একটা জিনিস কমন থাকতে হবে, সেটা হলো আদর্শিক, অর্থাৎ আদর্শর একটা মিল থাকতে হবে। যদি আদর্শের মিল না থাকে তাহলে তো তারা জোটবদ্ধ হতে পারে না, তাই না? তো সেই হেতু ইদানিং গুঞ্জন চলছে, এবং গুঞ্জন চলছে কি এটা মনে হয় বাস্তব, সেটা হলো যে এনসিপি যে দল, অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছিল, পরবর্তীতে তারা তো একটা ওই রাজনৈতিক দল গঠন করছে, এনসিপি, ন্যাশনাল সিটিজেনশিপ পার্টি, নাকি ন্যাশনাল সিটিজেন পার্টি, জাতীয় নাগরিক পার্টি। তো শোনা যাচ্ছে যে তারা নাকি জামাতের সাথে জোটবদ্ধ হয়ে তারা করবে, ওই ইলেকশন করবে, তাই না? তো তারা তো বিএনপির সাথেও জোটবদ্ধ হতে পারতো, তো সেটা না করে তারা কেন এনসিপির সাথে, ওই এনসিপি বলছি, ওই জামাত ইসলামের সাথে কেন জোটবদ্ধ হতে চাচ্ছে? তো বিভিন্ন জনে বিভিন্ন যুক্তি দিল, খবর দেখলাম, সেটা হলো যে এনসিপি নাকি বিএনপির সাথে জোটবদ্ধ হতে চাইছিল, বাট বিএনপি নাকি তাদেরকে ঠিক সেইভাবে পাত্তা দেয় নাই, মানে আমলে নেয় নাই। এবং এনসিপি দলের নেতারা বিএনপির কাছ থেকে যতগুলো আসন দাবি করছিল, বিএনপি নাকি সেইটা ধারে বাড়েও দিতে তারা রাজি না। হয়তো মনে করেন যে এনসিপি হয়তো বলছিল যে আমাদের 50টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিতে হবে, তো বিএনপি হয়তো বলছিল যে বড় জোর 5টা অথবা 10টা এরকম। তো এইটাতে এই এনসিপি রাজি হয় নাই। এখন যেটা জানা যাচ্ছে যে জামাত ইসলাম নাকি তাদেরকে আরও বেশি আসন দিয়ে বলছে যে ঠিক আছে, তোমরা আমাদের সাথে জোটবদ্ধ হতে পারো। এবং যতটা বিভিন্ন খবরে দেখলাম যে অ্যাটলিস্ট 33টা জায়গাতে, মানে 30টা আসনে নাকি এনসিপিকে ছাড় দেওয়া হচ্ছে যে সেখানে তারা ইলেকশন করবে। তাহলে এইভাবে সংখ্যাতত্ত্বের দিক দিয়ে হিসাব করলে, মানে লাভের দিক দিয়ে হিসাব করলে তো জামাতের সাথে জোটবদ্ধ হওয়া এটা লাভজনক, তাই না? কিন্তু কথা হচ্ছে যতটাই বলা হোক না কেন, ইভেনচুয়ালি আমি যত আসনেই আমি নির্বাচন করি না কেন, নির্বাচনে জিতে তো আসতে হবে। যদি সেটা না হয় তাহলে আমাকে 30 সিট দিল বা 100 সিট দিল, 150 সিট দিল, তাতে কি যায় আসে? এটা তো একটা হিসাব আছে। বাট আমার কাছে যেটা মনে হয় যে এখানে এই জামাতের সাথে এই যে এনসিপির মিলটা মূলত এই সিটের বিষয় না। সিট অবশ্যই একটা একটা কি বলা যায়, একটা আউটপুট, যে নগদে কি আমরা পাচ্ছি। বাট এখানে আদর্শিক ব্যাপারটাই মনে হয় গুরুত্বপূর্ণ। আমরা এই এনসিপির ছেলেফেলে বা যেগুলো অল্প বয়সী যে নেতাগুলো আছে, গত প্রায় 15-16 মাস ধরে আমরা যে জিনিসটা দেখেছি, এরা কমপ্লিটলি বাংলাদেশের যে স্বাধীনতার যে চেতনা বা মুক্তিযুদ্ধ, এটাকে একেবারে কমপ্লিটলি তারা অস্বীকার করে। এবং তারা বস্তুত তাদের ন্যারেটিভটা হলো ওই 2024 সালের 5 অগাস্ট তারা দেশকে স্বাধীন করছে। এখন স্বাধীন করতে হলে তো এটাও দেখাতে হবে যে বাংলাদেশ পরাধীন ছিল, তাই না? তো বাংলাদেশ পরাধীন ছিল, অর্থাৎ বাংলাদেশ কারো উপনিবেশ ছিল, এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করেই তো স্বাধীনতা অর্জন হলো, তাই না? তো সেই পরাধীনতার বিষয়টা কীরকম, সেটা হলো যে আওয়ামী লীগের যে সরকার বাংলাদেশকে শাসন করেছিল, আওয়ামী লীগের যে সরকার বাংলাদেশকে শাসন করেছিল, সেইটা তাহলে কি তারা কি মানে বিদেশি কোনো শক্তি নাকি? এই এনসিপির পোলাপাইনেরা এই দীর্ঘ মানে 15-16 মাস ধরে দেখলাম যে তারা এই ন্যারেটিভটাই দাঁড় করানোর চেষ্টা করছে। বস্তুত ফিজিক্যালি আওয়ামী লীগই বাংলাদেশে শাসন করতে হয়তো বাট এটা ছিল ভারতের একটা উপনিবেশ এরকম। এবং সেই উপনিবেশের বিরুদ্ধে, উপনিবেশবাদী শক্তির এগেনস্টে লড়াই করে তারা জিতে তারা 5 আগস্টের এই স্বাধীনতা অর্জন করছে। এটাই অর্থাৎ তাদের কাছে 1971 সালের 16ই ডিসেম্বর এটা কিন্তু কোনো বিজয় দিবস না। অন্য কথায় বাংলাদেশের প্রকৃত অভ্যুদয় তো আমরা জানি যে 1971 সালে 16ই ডিসেম্বর হয়েছে, তাই না? তো এরা কিন্তু এটা মনে করে না। এবং এখানে খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে দেখেন যে 2001 থেকে 2006 সাল পর্যন্ত তখন কিন্তু বাংলাদেশে এই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি ক্ষমতায় ছিল, এবং তাদের সাথে জোটবদ্ধ ছিল যে জামায়াত ইসলাম, তাই না?
এবং জামায়াত ইসলামের দুইজন এমপি তারা কিন্তু মন্ত্রিত্বও করছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, বা আমার মনে হয় যে কৌতূহলী জনগণে প্রশ্ন করতেই পারে, যে তখনও কি বাংলাদেশ ভারতের উপনিবেশ ছিল নাকি? যদি তাই থেকে থাকে তাহলে মানে প্রকৃত মুক্তিযুদ্ধ যদি এটাই হয়ে থাকে যে 5 আগস্ট বাংলাদেশ স্বাধীন হলো, এবং প্রকারান্তরে এই জামায়াতে ইসলামের ন্যারেটিভও কিন্তু অনেকটা এরকম। তারা ইনিয়ে বিনিয়ে বিপদে পড়লে ওই 71 সালের স্বাধীনতার বিষয়টাকে অনেক ক্ষেত্রে স্বীকার করে, আবার একটু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে। মানে 1971 সালের 16ই ডিসেম্বর বা 71 সালের মুক্তিযুদ্ধের বিষয়টা নিয়ে জামাত ইসলামের এ যাবৎকালের বক্তব্য কিন্তু যথেষ্ট ধোঁয়াশাপূর্ণ। মানে তারা পরিষ্কার করে কোনো কিছু বলে না, মানে আসি নাই, বিপদে পড়লে 71 সালকে স্বীকার করে, বিপদে আর যখন ভালো অবস্থান থাকে তখন স্বীকার করে না। কিন্তু কথা হচ্ছে যে যদি তারাও মনে করে, মানে এই যে এই জামায়াত যদি মনে করে যে হ্যাঁ 5 আগস্ট প্রকৃতপক্ষে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে, এবং এটা তো আমরা খুব ভালো করেই জানি যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় বস্তুত জামাতের লোকজনই ব্যাপকভাবে এদের পিছনে সাপোর্ট হিসেবে কাজ করে, এবং সেই হেতু এই যে 5 আগস্টের এই বিজয়টা, এটা কিন্তু জামাত ইসলাম তাদের নিজের বিজয় হিসাবেই কিন্তু গণ্য করে, এবং সেই হেতু তারা কিন্তু বলে যে আমরাই বিজয় অর্জন করছি, তাই না? অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা অর্জন করছি। তাহলে প্রশ্ন হচ্ছে যে 2001 থেকে 2006 সাল পর্যন্ত জামাত ইসলামের যে দুইজন এমপি, জনাব মুজাহিদ এবং আরেকজন মতিউর রহমান নিজামী, হ্যাঁ এই দুজনই তো মন্ত্রী ছিলেন, তাই না? তো তারা কোন দেশের মন্ত্রী ছিলেন? তারা কি বাংলাদেশের মন্ত্রী ছিলেন, স্বাধীন বাংলাদেশের, নাকি উপনিবেশ, ভারতের উপনিবেশের মন্ত্রী ছিলেন? এ প্রশ্নটা কিন্তু চলে আসে, তাই না? তো যাই হোক, আসল বক্তব্য হচ্ছে যে 1971 সাল সম্পর্কে এই জামাত ইসলামের বক্তব্য অলওয়েজ কিন্তু ধোঁয়াশাপূর্ণ। তারা আসলে পরিষ্কার করে না, এবং পরিষ্কার করার কথাও না, কারণ 1971 সালকে যদি জামাত ইসলাম স্বীকার করে তাহলে তাদের রাজনৈতিক ভিত্তিই থাকে না, কারণ তারা তো ওই ইসলামী রাজনীতি করে, তাই না? তো ইসলামী রাজনীতি যদি করে, 1947 সালে যখন ইসলামের ভিত্তিতে পাকিস্তান তৈরি হয়েছিল, এরপরে এসে 23 সালে ওই 23 বছর পরে যদি কিছু মুসলমান যদি আলাদা হয়ে যায়, যেটা আমি প্রায় বলি, এটা কিন্তু আসলে খারিজি হয়ে যায়, তারা কিন্তু খারিজি হয়ে যায়, মুনাফিক হয়ে যায়। এবং সেই হেতু এই যে স্বাধীনতা যুদ্ধটা, এটা কোনোভাবেই ধর্মীয় আদর্শগত দিক দিয়ে কিন্তু জামাত ইসলামের মেনে নেওয়ার কথা না। আর বিশেষ করে সেই স্বাধীনতার যুদ্ধের পিছনে যারা বড় সমর্থক ছিল, তারা তো ছিল কি ইহুদি নাসারা কাফের, বিশেষ করে এই যে ভারত, তারপরে রাশিয়া, তাই না? ভারত হলো মুশরিক আর রাশিয়া ছিল কি সমাজতান্ত্রিক দেশ, তারা ছিল নাস্তিক। তো নাস্তিক আর মুশরিকদের সহযোগিতায় যে স্বাধীনতা অর্জন, মুমিন মুসলমান হিসেবে তারা কিন্তু সেটা মানতে পারে না। অনেকে বলে যে কেন 1947 সালে এই যে জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদি, উনি তো ওই পাকিস্তান গঠনের বিরোধিতা করছিলেন। খালি এই তথ্যটুক দেয়, কিন্তু কোন পয়েন্ট অফ ভিউ থেকে উনি বিরোধিতা করছিলেন এইটা আর বলে না। কারণ হচ্ছে যে এরা তো আসলে ইতিহাসটা গভীরভাবে দেখে না, এবং একই সাথে মুসলমানদের ইতিহাসটাও তারা ভালো মতো গভীরভাবে পর্যালোচনা করে না। আবুল আলা মওদুদি কী কারণে বিরোধিতা করেছিলেন তখন? কারণ ওনার স্বপ্ন ছিল গোটা ভারতীয় উপমহাদেশই হবে ইসলামিক, অর্থাৎ গোটা ভারতীয় উপমহাদেশেই ইসলামের খিলাফত প্রতিষ্ঠিত হবে, যেটা নাকি আগে চালু ছিল ওই যে 1857 সাল পর্যন্ত চালু ছিল। 1857 সাল পর্যন্ত ভারতবর্ষে কি ওই মুঘলদের শাসনামল ছিল না, মুসলমানদের শাসন ছিল না। তো 1857 সালে ব্রিটিশরা যখন এই মুঘলদের ওই যে সর্বশেষ যে বাহাদুর শাহ না কি জানি, তো তাকে কি মায়ানমারে, মানে আগের বার্মা বর্তমানে মায়ানমার, সেখানে কি নির্বাসন দিয়ে কি মোগল বাদশাহী উচ্ছেদ করে দিল না? তো এবং কাদেরকে উচ্ছেদ করলো? মুসলমানদেরকেই তো উচ্ছেদ করে দিল, তাই না? মুসলমানদেরকে উচ্ছেদ করে দিয়ে এই পরবর্তীতে এই ইংরেজরাই ভারতবর্ষ শাসন করে, তাই তো। তো এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তখন যে 1857 সালে কিসের ভিত্তিতে ইংরেজরা এই কাজটা করছিল? সিপাহী বিপ্লবের এগেনস্টে, তাই না? সিপাহী বিপ্লব কারা সংগঠিত করছিল? মুসলমানরা।
মুসলমানরা কেন সংগঠিত করছিল? ইংরেজদের বা এই ভারতীয় উপমহাদেশ থেকে উচ্ছেদ করে দেওয়া, তাই না? এই যে তিতুমিরের লাল কেল্লা টেল্লা, এগুলো কি ভারতের স্বাধীনতার জন্য নাকি? জি না, এগুলো ছিল কমপ্লিটলি ভারতীয় উপমহাদেশে ইসলামী শাসন পুনরায় প্রতিষ্ঠা করার আন্দোলন। এই ইতিহাসগুলো অনেকে পরিষ্কার, মানে এই সমস্ত ইতিহাসের ব্যাপারে অনেকে পরিষ্কার না। তারপরে 1857 সালের যে সিপাহী বিপ্লব ছিল, এগুলো ছিল মুসলমানরা একত্রিত হয়ে তারা এই ভারত উপমহাদেশ থেকে ইংরেজদেরকে বিতাড়ন করে আবারও সেই ইসলামী শাসন, ইসলামের বা মুসলমানদের শাসন তারা কায়েম করতে চাইছিল। তো আবুল আলা মওদুদির মনে তো এই ইতিহাসগুলো জানা ছিল, তাই না? আর উনি ব্যাপকভাবে ইনফ্লুয়েন্সড ছিলেন ওই যে মিশরের যে হাসান আল বান্না কর্তৃক 1928 সালে যে মুসলিম ব্রাদারহুড ছিল, যার মূল লক্ষ্য হচ্ছে গোটা পৃথিবীকে ইসলামিক করতে হবে এবং গোটা পৃথিবীকে ইসলামিক খালিফেতের আন্ডারে আনতে হবে। এটাই কিন্তু তাদের আসল টার্গেট। তো এই জামায়াত ইসলামের যে প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদি, উনি তো এই মুসলিম ব্রাদারহুডের আদর্শায়িত ছিলেন এবং সেই হেতু উনি যে কাজটা করতে পারতেন, অ্যাটলিস্ট ভারতে ইসলামী শাসন ছিল, মুসলমান শাসন ছিল, উনি তো অন্তত সেইটা প্রতিষ্ঠা করার উনি চিন্তাভাবনা বা সংগ্রাম অথবা মনে করেন যে তার লক্ষ্য উদ্দেশ্য থাকতে পারে, তাই না? জামায়াত ইসলাম যে উনি প্রতিষ্ঠিত করেছিলেন, তার লক্ষ্য কী ছিল? তার লক্ষ্য কি পাকিস্তান বানানো ছিল নাকি? জি না, তার লক্ষ্য ছিল গোটা ভারতীয় উপমহাদেশকে মুসলমানদের শাসনে আনা। এবং সেই জন্যে 1947 সালে উনি পাকিস্তানের মতো একটা খণ্ডিত অংশ জাস্ট মুসলমানরা শাসন করবে, এটা উনি মানতে পারেননি, যেখানে গোটা ভারত তার সামনে পড়ে আছে। এবং যে ভারত অলরেডি এই মুসলমানদের শাসনে ছিল, এমন তো না যেটা কোনো কাল্পনিক বিষয় ছিল। তো ওইটাকে উনি ফিরিয়ে আনার জন্যে বস্তুত আবুল আলা মওদুদি জামাত ইসলাম প্রতিষ্ঠিত করছিলেন এবং এই হেতু 1947 সালে উনি পাকিস্তানের মতো ছোট্ট একটা খণ্ডিত অংশ খালি মুসলমানদের থাকবে, এটা উনি মানতে পারেন নাই। তো এটা তো ছিল মুসলমানদের বৃহত্তর স্বপ্ন, তাই না? সেই স্বপ্নের বিষয়টার জন্যই তো উনি বিরোধিতা করছিলেন। এখন পরবর্তীতে তাহলে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা কেন করলো এই জামাত ইসলাম? এর কারণ হচ্ছে তখন তো পরিস্থিতি পরিবর্তিত, প্রেক্ষাপট পরিবর্তিত। অ্যাটলিস্ট মুসলমানদের জন্য তো একটা দেশ আছে, অর্থাৎ পাকিস্তান অলরেডি হয়েই গেছে, তাই না? তো সেই পাকিস্তান আবার স্বাধীন হয়ে বলবে যে আমরা ধর্ম নিরপেক্ষ হব, গণতন্ত্র হব। এবং আমার ধারণা যে জামাত ইসলাম 1971 সালে যে স্বাধীনতার এগেনস্টে ছিল, এর অন্যতম কারণ ছিল তারা মনে করতো যে বাংলাদেশ আসলে স্বাধীন হবে না, এই বাংলাদেশ বস্তুত ভারতের একটা উপনিবেশ হবে বা ভারতের একটা স্টেট হবে। আমার মনে হয় যে তাদের চিন্তা চেতনা এরকম ছিল, তারা এটাই মনে করতো। তো এটা কোন ধরনের কথা? একটা মুসলিম দেশ, তাকে এই ভারতের মুশরিকরা দখল করে তাদের উপনিবেশ বানাবে, এটা তো জামাত ইসলাম আনতে পারে না, তাই না? এই জন্যই তারা কিন্তু 1971 সালে এই স্বাধীনতার বিরোধিতা করছিল। কিন্তু স্বাধীন যখন দেশ হয়েই গেল, তখন তো এটাকে আর অস্বীকার করা যায় না। এবং সেই হেতু তারা কিন্তু আস্তে আস্তে ওই মাঝে মাঝে স্বীকার করে, মাঝে মাঝে স্বীকার করে না, মাঝে মাঝে স্বীকার করে, মাঝে মাঝে করে না। এই কৌশল তারা কেন অবলম্বন করলো? কারণ বাংলাদেশকে যদি ডাইরেক্টলি অস্বীকার করে, তাহলে বাংলাদেশে তারা তাদের রাজনৈতিক যে অধিকার, এগুলো কি হারাবে না? আবার অ্যাট দ্য সেম টাইম তারা এটাও মূল্যায়ন করলো যে বাংলাদেশের মুমিন মুসলমানদের যে মন মানসিকতা, এরা তো ওই কিছুক্ষণ মুসলমান থাকে, কিছুক্ষণ আবার অমুসলিমের মতো আচরণ করে, তাই না? অনেকটা যে রসালো টাইপের, এদেরকে যদি বলা হয় ডাইরেক্টলি আমরা ইসলামী শাসন করব, ইসলামিক স্টেটের মতো, আফগানিস্তানের মতো, বাংলাদেশের মুসলমান তো সেটা মানে নিতে রাজি না। কারণ বাংলাদেশের জলবায়ু, আবহাওয়া, এটা তো ভাই আরব কালচারকে গ্রহণ করার মতো পরিবেশ না। ইসলাম তো একটা আরব কালচার ছাড়া আর কিছুই না, তাই না? অর্থাৎ আরবের জাতীয়তাবাদী একটা চেতনা, যেটা দিয়েই বস্তুত ওই 1450 বছর ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। এবং পরবর্তীতে একজন খাঁটি মুসলমান হওয়া মানে হলো একজন খাঁটি আরব হওয়া। এবং সেই কারণে যে নবীর সুন্নতের নামে তার পোশাক কেমন ছিল সেটা পরতে হবে, কী খাবার খাইতেন সেটা খাইতে হবে, কীভাবে চলাফেরা করতেন, কথাবার্তা বলতে হবে, ব্যক্তিগত আচার আচরণ কেমন হতে হবে, সবই নবীকে অনুসরণ করা মানে সুন্নত। তো নবী তো আরবের লোক ছিলেন, তো উনি তো ওই অঞ্চলের অনুযায়ী তো উনি কথাবার্তা, তার পোশাক আশাক, খাদ্য খাবার ছিল, তাই না? তা ইসলামের বিধান যদি হয় সেগুলাই করা, তাহলে এটা কি আরব কালচার না? এটা কি ইসলাম কি আর কিছু? আরব কালচার। এবং আরব কালচার সেটা কি পলিটিক্যাল কালচার,
অর্থাৎ এটাই আবার সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে, সারা পৃথিবীতে চালু করতে হবে। তো জামাত ইসলাম তো সেই রাজনীতি করে, অর্থাৎ আরব কালচারকে তারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায়। সেই হেতু বাংলাদেশে সুফি ইসলাম যতটা জনপ্রিয় অতীতে ছিল, এই জামাত ইসলামের রাজনীতি অথবা মনে করেন যে এই যে হেফাজতের যে ইসলাম, এইগুলো মানুষের কাছে অতটা গ্রহণযোগ্য ছিল না। আর এই আমাদের এই যে এই উপমহাদেশে এরা কিন্তু ওই আরব কালচারকে দেখে ইসলাম গ্রহণও করে নাই। অনেক ক্ষেত্রে হয়তো তরবারির সামনে কিছু গ্রহণ করছে, বাট একটা বিরাট অংশ এই ইসলামের যে সুফিবাদী চিন্তা চেতনা, এটা দেখেই কিন্তু তারা গ্রহণ করছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই সুফিবাদী ইসলাম এটা কিন্তু প্রকৃত ইসলাম না। এবং সেই কারণেই আমরা দেখি যে সুফি সাধক টাধক যেগুলো আছে, পীর ফকির যেগুলো আছে, এই যে আস্তানা গুড়িয়ে দেওয়া, অমুক করা সমুক করা, এগুলো কি বাংলাদেশে হয় নাই? হচ্ছে না। কেন হয়? কারণ এরা জানে প্রকৃত ইসলামী শাসন খিলাফত প্রতিষ্ঠিত করার সামনে এই সুফিবাদী টাইপের ইসলাম এটা ব্যাপক একটা বাধা, এবং এদেরকে গুড়িয়ে দিতে হবে। বাস্তবে আমরা দেখেছিও সেই কাজটা হয়েছে, তাই না? এখন যে জিনিসটা নিয়ে আসলে এই ভিডিওর অবতারণা, এই যে জামাতের সঙ্গে এনসিপি জোট করতে যাচ্ছে, এটা তো একেবারে আমরা গোড়া থেকেই বুঝতে পারছিলাম যে এনসিপির যে ফুলাফাইনগুলো, এদের ব্যাকগ্রাউন্ড হলো মাদ্রাসা, এবং এরা বস্তুত ইসলামিক একটা ধ্যান ধারণা নিয়ে কিন্তু বেড়ে ওঠা, এবং বাংলাদেশে বস্তুত সেটাই করতে চায়। যারা মনে করেছিল যে 5 আগস্টের যে অভ্যুত্থান এবং তার যে সাফল্য, এইটা বস্তুত যারা করছিল তারা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, এইটা কমপ্লিটলি তারা স্বপ্নের মধ্যে ছিল। এই যে ছেলেফেলে এগুলা যে কাজটা করছে, এদের পিছনে ছিল তো জামায়াত। এখন প্রশ্ন হচ্ছে যে জামায়াত কেন সরাসরি ফিল্ডে নেমে এসে আন্দোলন করে নাই? ভাই, জামায়াত এসে সরাসরি ফিল্ডে যদি আন্দোলন করতো তাহলে দেশের পাবলিক এটা অনেক ক্ষেত্রে গ্রহণ করতো না, এবং এরা অনেক বিরোধিতার সম্মুখীন হতো। এই খোদ হয়তো এই বিএনপিরও একটা বিরোধিতার সম্মুখীন হতো, কারণ বিএনপি তো চাইবে না যে জামাত আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনার পতন ঘটিয়ে তারপরে তারা নিজেরাই একটা বিপ্লবী সরকার গঠন করে দেশ দখল করে ফেলে। এটা তো তারা চাইতো না, তাই না? ফলে হচ্ছে কি, জামাত এগুলো অনেক ক্যালকুলেশন করে তারা কিন্তু ছেলেপেলেগুলোকে সামনে এগিয়ে দেয় আর পিছনে থাকে তারা। তাহলে এখন যখন রাজনৈতিক মেরুকরণ হবে, আন্তর্জাতিক প্রেক্ষাপটে যখন ইলেকশনটা দিতেই হবে, বস্তুত এরা কেউই কিন্তু ইলেকশনটানের পক্ষপাতী না। এই যে জামাত বলেন বা এই যে এনসিপির নেতা টেতা বলেন, এরা বেসিক্যালি কেউ কিন্তু ইলেকশনের পক্ষপাতী না। বিপ্লবী সরকার একটা গঠন করে দিয়ে বাংলাদেশে ওই তালেবানি স্টাইলের একটা ইসলামী শরিয়তি শাসন কায়েম করাই কিন্তু এদের লক্ষ্য। বাট তাহলে এই এখন ইলেকশনের দিক যাচ্ছে কেন? যাচ্ছে আন্তর্জাতিক প্রেক্ষাপট অনুযায়ী। খালি শরিয়তি শাসন চালু করে ক্ষমতায় গেলে তো হবে না, দেশটাকে তো চালাতেও হবে, তাই না? 18-19 কোটি লোক, দেশের অর্থনীতির চাকা ঘোরাতে হবে, তো এদের বাঁচাবে কী করে? এইটা তো আফগানিস্তানের ওই তালেবানদের মতো না। আর আফগানিস্তান কিন্তু বাংলাদেশের থেকে অনেক বড়, এবং লোক সংখ্যা কিন্তু অনেক কম। সুতরাং সেখানে তারা আন্তর্জাতিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যা কিছু করতে পারছে বা যেভাবে তারা টিকে থাকতে পারছে, এটা তো বাংলাদেশের মানুষের ক্ষেত্রে সম্ভব না। ছোট্ট একটা দেশ, প্রচণ্ড জনবহুল মানে একটা সমাজ এখানে বাস করে, তাই না? এখানে তো ভাই আন্তর্জাতিক বিশ্বের সাথে যোগাযোগ ছাড়া, ব্যবসা বাণিজ্য ছাড়া, অর্থনৈতিক সম্পর্ক ছাড়া তো এখানে তো টিকে থাকা যাবে না, এদেরকে তো বাঁচানো যাবে না। তখন ওই যে ইসলামী শাসন তো মানুষজন প্রত্যাখ্যান করবে সরাসরি, তাই না? বস্তুত এই জন্যে আপাতত টেকনিক হিসাবে এই জামাত ইসলাম কিন্তু এখানে এই ইলেকশনটাকে মেনে নিচ্ছে। এখন তাহলে যখনই সেটা হতে যাবে, তখন এনসিপির লোকজন কার সাথে মিলবে বলেন? এরা কি বিএনপির সাথে মিলবে নাকি জামাতের সাথে মিলবে? আদর্শিক তো মিল বিএনপির সাথে না। বিএনপি এখনও তো ওই যে মুক্তিযুদ্ধ, স্বাধীনতার চেতনা, এই সমস্ত কথাটা তো বলে না। তো এইটা তো এরা সহ্যই করতে পারে না। এই যে এনসিপির লোকজন আজ পর্যন্ত শুনছেন যে তারা স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের পক্ষে একদিন একটা কথা বলছে? কখনোই বলেনি। তাহলে তারা নৈতিক এবং আদর্শিক দৃষ্টিকোণ থেকে কাদের সাথে যাবে? এবং বস্তুত তারা তো জামাতেরই আসলে ফরওয়ার্ড একটা গ্রুপ, তাই না? তাহলে ইভেনচুয়ালি তার সাথে মার্জ হবে, তাই না? সেটাই ঘটছে এবং সেটাই ঘটতে বাধ্য। বাংলাদেশে যারা মানে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের ব্যাপারে যাদের ন্যূনতম জ্ঞান গম্য আছে বা খোঁজখবর রাখে, তারা কিন্তু এতে মোটেও আশ্চর্য হচ্ছে না। ঠিক আছে, ধন্যবাদ।